সানডে সাসপেন্স। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য কল্লোল লাহিড়ীর লেখা আশ্চর্য ডায়েরি। শুরু হচ্ছে আশ্চর্য ডায়েরি। তারপর হলো কি, নিশুত রাতের সেই পূর্ণিমার জোছনায় দেখা দিল সব সারি সারি মানুষ। পটলা এগিয়ে গেল, দেখলো মানুষ কোথায়? বাইপাসের ধারে মরা ধান ক্ষেতের মধ্যে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই সেই কবেকার মরে যাওয়া ভূত। আঁতকে উঠল চারপাশের কয়েকজন। বেশ ভালো একটা মোচড় দিয়ে বল্টু সেদিনের মতো তার গল্প শেষ করল। লোকজনেরা তারিফ করতে করতে যে যার বাড়িতে এলো। সেদিন প্রচন্ড বৃষ্টি, রাস্তাঘাট জলে থই থই। শহরটাকে মনে হচ্ছে কেউ যেন নদী পথ করে দিয়েছে। বল্টু বিড়বিড় করে বলে, গাড়ি না চালিয়ে নৌকা নিয়ে বের হলেই ভালো হতো দেখছি। তখন বেশ রাত। একটা বড় রাস্তার ধারে গাড়িটাকে পার্ক করে রেখেছে বল্টু। সেদিনের টার্গেট শেষ হতে আরো একটা রাইডের প্রয়োজন। এদিকে এত বৃষ্টি, যাত্রী পাওয়াই মুশকিল। এমন ছোটখাটো অবসরে মেজাজ তিরিক্ষি না করে, আলতু ফালতু চিন্তা না করে বল্টু গল্পের বই পড়ে। সেদিনও সে পড়ছিল পুরনো কলকাতার এক গোলক ধাঁধার গল্প। ক্লাইম্যাক্স যখন প্রায় জমে উঠেছে ঠিক সেই সময় তার ফোন টিং টিং করে জানালো সেদিনের লাস্ট বুকিং পেয়েছে সে। ফোনের ম্যাপ বলছে কাছেই দাঁড়িয়ে আছে সওয়ারি। বল্টু গাড়ি নিয়ে এগোল। গাড়িতে সবুজ আলোর ঘড়িটা সময় দেখালো রাত 12:04। রাস্তা শুনশান। শুধু তাই নয়, ওয়াইপার চালিয়েও তুমুল বৃষ্টির রাতে কিছুই ঠাহর করা যাচ্ছে না। গাড়ির ভেতরের এসি আর বাইরের জল কাঁচের ওপর এমন জলীয় বাষ্পের আস্তরণ তৈরি করেছে যাতে মনে হচ্ছে চারপাশে সবকিছুই ঝাপসা। যেন ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছে গাড়ি। একটু এগুলি দার্জিলিং। এরকম সময় মোবাইলের ম্যাপই একমাত্র ভরসা। সে এখন বলছে তার সওয়ারি খুব কাছেই, একদম কাছে। বল্টু গাড়ি দাঁড় করায়। ফোন করতে যাবে ঠিক সেই সময় হুড়মুড় করে গাড়ির দরজা খুলে উঠে বসল কাক ভেজা চিমড়ে একটা লোক। সামনের লুকিং গ্লাসে ঠিকমতো মুখটাও দেখতে পেল না বল্টু। গাড়ি বুকিং হয়েছে খাল পার পর্যন্ত। এ বাবা, দাদা একদম ভিজে গেছেন, আমার কাছে একটা পরিষ্কার তোয়ালে আছে, একটু মুছে নেবেন। বল্টুর কথার কোনো উত্তর দেয় না লোকটা। বল্টু নিজেও কোনো কথা বাড়ায় না। মনে মনে ভাবে, একেই অনেক রাত, তারপর চারপাশে গাড়ির সংখ্যা কম, নেশা টেশা করে আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। যাক বাবা, একে ঘাঁটিয়ে কাজ নেই, তার চেয়ে নতুন গাড়ির সিট একটু ভিজলে ভিজুক। বল্টু গাড়ি চালানোয় মন দেয়। কিছুক্ষণ পরে হাওয়ার মতো ফিসফিস করে লোকটা বলে, আপনার বইটা একটু দেখতে পারি? বল্টুর মনেই ছিল না যে তার সিটের পাশেই রাখা বই কলকাতার গোলক ধাঁধা। বল্টু একটু অবাক হয়। হ্যাঁ, এই অন্ধকারে লোকটা বইটা দেখতে পেল কি করে? সে গাড়ি চালাতে চালাতে বইটা কোনো রকমে পেছনের সিটে চালান করে। বইটা দিতে গিয়ে লোকটার হাতের সাথে তার হাত একটু ঠেকে যায়। একেবারে হিম শীতল। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলে যেমন হয় তেমন। বল্টুর এমনিতেই বকবক করা অভ্যেস। গাড়ি চালাতে চালাতে সে কত গল্প করে, যাত্রীদের কাছে গল্প শোনে। অনেকেই খুশি হয় তার মিষ্টি ব্যবহারে, গল্প শোনানোর জন্য তাকে ভালো রেটিং দেয়। বল্টু চুপ করে না থেকে বলল, আপনি গল্পের বইটাই পড়েন? হ্যাঁ, এখন তো আর কেউ পড়তেই চায় না। লোকটা কিন্তু
কিছুই বলে না। বল্টু যে তাকে ঠিকভাবে দেখতে পাচ্ছে তেমনটাও নয়, তবুও চুপ করে বসে থাকতে ইচ্ছে করে না। সে বলতেই থাকে, অনেকক্ষণ বৃষ্টিতে ভিজছেন না? হ্যাঁ, গা হাত তো একদম বরফ হয়ে গেছে স্যার। বাড়ি গিয়ে ভালো করে হালকা গরম জলে একটু চান করে নেবেন। কিন্তু আমার মা বলতো জানেন, বৃষ্টিতে ভিজে বাড়িতে এসে চান করে নিলে আর কোনো ঝামেলাই থাকে না, মানে হাঁচি কাশি জ্বর কিচ্ছু হবে না। লোকটা বল্টুর কথার সরাসরি কোনো উত্তর দেয় না। হাওয়ায় ভেসে আসা স্বরের মতো সে বলল, বটকৃষ্ণকে আপনি চেনেন? বল্টু জানতে চাইল, কে বটকৃষ্ণ? সে আবার কি? ভালো রাইটার ছিল বটকৃষ্ণ এককালে। বল্টু হেসে ফেলল। ও আচ্ছা, লেখক বটকৃষ্ণের নাম বলছেন? না না, চিনব কি করে? সেই কবেকার লেখক। আপনার হাতের বইটা ওনারই। বইগুলোকে আবার রিপ্রিন্ট করা হচ্ছে শুনলাম। আমার আবার ভূত প্রেত থ্রিলার এসব হেভি লাগে জানেন তো। এমন অনেক বই আমার বাড়িতে আছে। মা বলেছে এরপর বাড়িতে বই থাকবে না মানুষ থাকবে সেটা বোঝা যাচ্ছে না। হুড়মুড় করে অনেক কথা বলে খানিকটা স্বস্তি পায় যেন বল্টু। লোকটা ফিসফিসিয়ে হাওয়ার মতো বলে, বেশ বেশ, বইয়ের কদর আপনি জানেন। এমন একটা লোককেই করছিল জনার্দন। বল্টু বলে, জনার্দন কে স্যার? তার কাছে কি অনেক বইটই আছে? আমরা জানেন তো মানে ওই লাইব্রেরির জন্য ডোনার খুঁজছি। লোকটা এবারেও বল্টুর প্রশ্নের উত্তর দেয় না। একটু দাঁড়াবেন ভাই। বল্টু গাড়ির ব্রেক কষে। স্যার কিন্তু এখনো তো খালপাড় আসেনি, আরো মিনিট 5 দেরি। দুটো 100 টাকার নোট ধরিয়ে দিয়ে 20 টাকা ফেরত না নিয়ে লোকটা গাড়ি থেকে নেমে যায়। যাওয়ার সময় হালকা বিদ্যুতের ঝলকানিতে বল্টু দেখতে পায় লোকটাকে। ধুতি পাঞ্জাবি পরা, একটু সামনের দিকে ঝুঁকে হাঁটা লোকটার বয়স 60-এর ওপর। স্ক্রিন কয়েকবার ব্লিঙ্ক করে মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। বল্টু বলে, উফ, যাক নিজে থেকেই বিদায় হয়েছে, না হলে বন্ধ করতে হতো কিংবা অন্য রাইডারের কল চলে আসতো। ভালো হয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফেরে বল্টু। গাড়ি গ্যারেজে রাখতে গিয়ে দেখে একটা সিল করা কাগজের প্যাকেট গাড়ির পেছনের সিটে ঠিক তার গল্পের বইটার পাশে রাখা। প্যাকেটের গায়ে কিছু লেখা নেই, শেষ যাত্রীর ফেলে যাওয়া জিনিস। বল্টু আশ্চর্য হয় এটা ভেবে যে লোকটা কাক ভিজে হয়ে গাড়িতে উঠল তার হাতের কাগজের প্যাকেট একটুও ভিজল না। তাহলে কি তার আগের যাত্রীর? কিন্তু তা কি করে হবে? দুজন বয়স্ক মানুষ উঠেছিলেন, তাদের নিজে হাত ধরে গাড়ি থেকে নামিয়েছে বল্টু। দেখে নিয়েছিল গাড়িতে কোনো জিনিস পড়ে আছে কিনা। এটা বরাবরই সে করে, না হলে পরে ঝামেলা হয় খুব। অফিসে রিপোর্ট করতে হয়, বাড়ি খুঁজে জিনিস ফেরত দিতে হয়। উফ, আবার একটা ঝামেলা বাড়লো। প্যাকেটটা সঙ্গে নিয়েই ঘরে ঢুকলো বল্টু। তখনও বেশ ভালোই বৃষ্টি পড়ছে। ঘরে ঢুকে দেওয়াল ঘড়িতে দেখল রাত 2টো বাজে। বাড়ির কার্নিশে এই বৃষ্টিতেও দুটো হুলো ঝগড়া করছে। বল্টু তাড়ালো তাদের। মোবাইল চার্জে বসিয়ে ফোন করলো যে নাম্বার থেকে গাড়ি বুক হয়েছিল। উল্টো দিকে স্বয়ংক্রিয় মেশিনের গলা জানিয়ে দিল এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হলে এমনটা হয়ে থাকে। বল্টু অন্য কিছু না ভেবে খেয়ে নিয়ে শুয়ে পড়ল। পরের দিনও ফোন করে শুনল যে এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। ট্রু কলার দেখল, অফিসে গিয়ে তার বুকিং লিস্ট আদ্যপান্ত চেক করল। ফোন নাম্বার আছে, সময় আছে, কিন্তু লোকটার কোনো নাম নেই। অফিসার জানালো চিন্তার কিছু নেই, যার জিনিস তার খুব দরকার হলে সে নিজেই ফোন করবে। আর বল্টুর যদি খুব তাড়া থাকে তাহলে লোকটার জিনিস পৌঁছে দেওয়ার জন্য সে খালপাড়ে গিয়ে খোঁজ নিক। অত রাতে যখন লোকটা ওখানে নেমেছে তাহলে অভিজ্ঞতা বলছে লোকটা আশেপাশেই থাকে। বল্টু খালপাড়ে যে পর্যন্ত বুকিং ছিল
সেখানেও গেল। কয়েকটা ভাঙা ফ্যাক্টরি শেড আর একটা বস্তি, তারও পেছনে জলা জঙ্গল এবং একটা পোড়ো বাড়ি। অনেকদিন কেউ ওদিকে যায় না, কোর্টের নাকি কি সব মামলা চলছে। বল্টু ওখানকার চায়ের দোকানে জানতে চাইল, চেহারার বর্ণনা দিল। রোগা, লম্বা, ধুতি পাঞ্জাবি পরা, সামনের দিকে ঝুঁকে হাঁটা একজন বয়স্ক মানুষ। কেউ কিচ্ছু বলতে পারল না। এমন লোককে তারা কোনোদিন দেখেইনি এই অঞ্চলে। বল্টু নিজের ফোনেও কোনো ফোন এলো না, এমনকি অফিসেও না। একটা প্যাকেট হারিয়ে যাওয়া নিয়ে কারুর কোনো মাথা ব্যথা হলো না তেমন। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, প্যাকেটটা পড়ে রইল বল্টুর ঘরেই। প্যাকেটটার কথা বল্টু যখন প্রায় ভুলতে শুরু করেছে, এমন সময় হঠাৎ একদিন বর্ষার মধ্যে অনেক রাতে বাড়ি ফিরে নিজের ঘরে খুব সুন্দর একটা গন্ধ পেল বল্টু। ঠিক ভালো ধূপ জ্বালালে যেমন গন্ধ হয় তেমন। ভাবল বাবা বুঝি অমাবস্যার পুজো উপলক্ষে ভালো ধূপ নিয়ে এসেছে, আর মা সন্ধেবেলা তার ঘরে জ্বালিয়ে দিয়ে গেছে। গন্ধ রয়েছে অনেক রাত পর্যন্ত। বল্টু ঠিক করলো মাঝে মাঝে এই ধূপ সে তার গাড়িতেও লাগাবে। রোজকার মতো গাড়ির কিলোমিটারের হিসেব করলো, পাড়ার কয়েকজন বন্ধুকে ফোন করলো যারা নিশাচর, মানে অনেক রাত পর্যন্ত জাগে। ক্লাবের খবর নিল, খোঁজ গল্প করল। টুকিটাকি কাজ যত সারতে লাগলো তত সে বুঝতে পারল ঘরের সুন্দর গন্ধটা বাড়ছে। একটা সময় আর থাকতে পারল না বল্টু। কেমন যেন দম বন্ধ লাগছে। ঘরের জানলা দরজা খুলে দিল সে, তবুও যায় না গন্ধটা, আরো বাড়তে থাকে। তার কেমন যেন মনে হতে থাকে এটা ধূপের গন্ধ নয়। ধূপের গন্ধ এমন বাড়তে পারে না, কারণ তার ঘরে ধূপ জ্বলছে না। তাহলে কিসের গন্ধ? তার বোন কি কোনো পারফিউমের শিশি ভুল করে খুলে রেখে চলে গেছে? কিন্তু বুলটির তো অত সাজের শখ নেই। তাহলে কি? সে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কোথা থেকে গন্ধটা আসছে। খাটের তলা, আলমারি, ডেস্কটপের পাশে, টেবিল। ড্রয়ার টেনে খুলতেই আরো ঝাঁঝালো হয় গন্ধটা। তার সামনে সেই ফেলে যাওয়া কাগজের প্যাকেট, আর গন্ধের উৎস ওটাই। কি আছে প্যাকেটের মধ্যে? খানিকটা দোনামোনা করেই প্যাকেট খুলে ফেলে বল্টু। আর প্যাকেটটা খুলতেই অবাক হয়ে যায় সে। দেখে খুব পুরনো একটা ডায়েরি। সেই ডায়েরি উল্টালে প্রথম পাতায় ঝাপসা কালি দিয়ে লেখা রয়েছে জনার্দন বিশ্বাস MA। তলায় আরো ঝাপসা হয়ে আসা লেখা 1910। এতদিনের পুরনো ডায়েরি, আর জনার্দন বিশ্বাস নামটা কেমন যেন শোনা শোনা লাগছে। চকিতে মনে পড়ে যায় সেদিনের সেই রাত। বল্টু গল্প করছিল তার বই পড়ার, লাইব্রেরির। শেষ যাত্রী বলেছিল জনার্দন এমনই একজন লোকের খোঁজ করছে। বল্টু জানতে চেয়েছিল জনার্দন কে। উত্তর দেওয়ার বদলে লোকটা গাড়ি থেকে নেমে গিয়েছিল। কেমন যেন রহস্যের গন্ধ পায় বল্টু। নেশার মতো লাগে। 1910 সালের ডায়েরি। ঠিক তার কয়েক বছর আগে বঙ্গভঙ্গ নিয়ে উত্তাল হয়েছে দেশ। রবীন্দ্রনাথ গান বেঁধেছেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। তাহলে সেই সময় কেউ ডায়েরি লিখেছে, আর সেই ডায়েরি এখন এই মুহূর্তে বল্টুর হাতে। ভাবতেই লোম খাড়া হয়ে ওঠে।
সামনে টেবিল ল্যাম্পের আলোটা আর একটু এগিয়ে নিয়ে আসে বল্টু। কিন্তু পরের পাতাটা উল্টোতেই আরো চমকে যায় যেন সে। কোথায় পুরনো লেখা? এটা তো তাকে উদ্দেশ্য করে কেউ লিখেছে। আমি নিশ্চিন্ত হলুম অচিন্ত বাবু। প্রথম লাইনটা পড়েই হোঁচট খায় বল্টু। তার ভালো নাম যে অচিন্ত, সেটা ডায়েরির লেখক জানল কি করে? নাকি এটা অন্য কোনো অচিন্তের জন্য লেখা? তাড়াতাড়ি পরের লাইনে চোখ বোলায় বল্টু। আপনার হাতে আমার ডায়েরিটা পড়েছে ভেবে আমি অনেক বেশি পিসফুল টাইম কাটাতে পারবো বলে মনে করছি। হ্যাঁ, আমি আপনাকেই বলছি, অচিন্ত বিশ্বাস। বল্টুর হাত থেকে ডায়েরিটা প্রায় পড়ে যায়। কোনো রকমে নিজেকে সামলে নেয় সে। এই লোকটা তার পদবিও জানে। সে ঘুমোচ্ছে না তো? কিংবা স্বপ্ন? কোনো গল্পের বই খোলা আছে কি সামনে? চিমটি কাটে নিজেই নিজেকে। ডায়েরির পাতায় লেখা আছে, আপনি যা পড়ছেন সবটাই সত্যি, সজ্ঞানী। জানেন আমি কতদিন নিশ্চিন্তে ঘুমোইনি? যাক, এখন ভেবেই ভালো লাগছে গোটা কতক দিন আমি একটু গভীর ঘুম দিতে পারবো। এরপর থেকে আমার কাজগুলোর দায়িত্ব আপনার, আর আপনারগুলো আমার। পাতার লেখাটা এখানে শেষ হয়ে যায়। কিসের কাজের দায়িত্ব নেবে বল্টু? আর বল্টুরই বা কি কাজ আছে যা এই ডায়েরির লোকটা নেবে? অনেক রাতে ইলিশ মাছ খেয়েছে বলে তার পেট গরম হলো না তো? কিংবা পাড়ার কোনো বন্ধু ইয়ার্কি মারছে? তাই বা কি করে হয়? এইরকম ডায়েরি এর আগে বল্টু কোনোদিন দেখেনি। এমন সুন্দর পাতা, কালিটা কেমন যেন ঘোলাটে। পরের পাতা উল্টে বল্টু দেখতে পেল আরো কয়েকটা লাইন লেখা আছে। আজ এই পর্যন্ত, কাল আবার হবেক্ষণ। মাঝে মাঝে আপনাকে একটু জ্বালাবো, মানিয়ে গুছিয়ে নেবেন দয়া করে। বিনীত, জনার্দন বিশ্বাস। তারপর আর ডায়েরিতে কিছু লেখা নেই। অনেক রকম ভাবনা চিন্তা করার চেষ্টা করে বল্টু। কেন ডায়েরি? কার ডায়েরি? তার গাড়িতেই বা কেন? কিসের কাজ? কেন কাজ? কে জনার্দন বিশ্বাস? লোকটা ফোড়ে না দালাল? আন্ডারওয়ার্ল্ড না সাইবার ক্রাইম? কোনো কিছুরই কুল কিনারা করতে পারে না বল্টু। বরং ৭-৫ ভাবার মধ্যে ঘুম তাকে এসে জড়িয়ে ধরে। সকালে বোন বুলটির ডাকে যখন ঘুম ভাঙল বল্টুর, বেলা তখন অনেক। ফোনের অ্যালার্ম কখন বেজে গেছে তা ঠিক নেই। বুলটি বলল, তুই কেমন রে দাদা? কত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিস? মা এসে ডেকে গেল, বাবা ডাকলো, তোর কোনো হুঁশ নেই? একবারও তো বলিসনি তোর ডেস্কটপটা সারিয়ে নিয়েছিস। ঠিক তার মতোই ঝড়ের মতো কথা বলে যায় বুলটি। আমি তো রোজ যাচ্ছি শ্রাবণীর বাড়ি কম্পিউটার প্র্যাকটিস করতে। সারা রাত কম্পিউটার চলছে, খেয়াল আছে? মাথার কাছে টেবিল ল্যাম্প জ্বালা, চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিস। ধড়ফড় করে উঠে বসে বল্টু। সারা রাত চেয়ারে শুয়েছে, ডেস্কটপ খোলা। কিন্তু সেটা তো অনেক দিন সারানো হয়নি। সিপিইউ খারাপ হয়ে গিয়েছিল। তাহলে কি নিজের থেকেই ঠিক হয়ে গেল? বল্টি খুশি হয়েছে কম্পিউটার পেয়ে। সে কাজ করতে বসে গেল। আর বল্টু ভাবতে শুরু করলো, সিপিইউ নিজের থেকে ঠিক হয়ে গেল নাকি খারাপই হয়নি? পুরনো টিভিটার মতো ২-৩ বার চাঁটি মারার দরকার ছিল, তাহলে অনেক আগেই আপসে বাপ বলে কাজ করতে শুরু করতো। কিন্তু এত সব ফালতু বিষয় নিয়ে ভাবার সময় নেই বল্টুর। দেরি হয়ে গেছে। গাড়ি বের করতে গেল সে। কি আশ্চর্য, কেউ যেন আজ তার গাড়ি ধুয়ে মুছে সাফ করে রেখেছে। তাহলে কি রতন গ্রামের বাড়ি থেকে ফিরে এসেছে? ওদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়
বল্টু যদিও দেখল রতনের ঘরে তালা দেওয়া, তাহলে তার সাথে যেগুলো হচ্ছে সেটা কি স্বাভাবিক, নাকি বটকৃষ্ণের কলকাতার গোলকধাঁধার নায়কের মতো তার জীবনেও কোনো ঘটনা ঘটে চলেছে? দূর, এরপর থেকে আর গল্পের বই পড়বেই না বল্টু। মা ঠিকই বলে, এইসব পড়ে পড়ে তার মাথাটা খারাপ হয়ে গেছে। সারাদিন সে গাড়ি নিয়ে শহরের এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়ালো। কত লোকের সাথে নতুন করে পরিচয় হলো, কত নতুন গল্প শুনলো, শোনালো, কিন্তু বকবক করে যাওয়া বল্টু কাউকে ডায়েরির কথা বলল না, কারণ সে নিজেই তো এখনো বিশ্বাস করতে পারছে না। সেদিন তাড়াতাড়ি টার্গেট ফুলফিল হয়ে গেল। সন্ধ্যের মধ্যে বাড়িতে ফিরে দেখল যেন উৎসব বসেছে। বড় পিসি এসেছে, ছোট মাসি এসেছে, মার আনন্দ আর ধরে না। ছেলে যে তাদের জন্য 32 ইঞ্চির একটা ফ্ল্যাট টিভি কিনে দিয়েছে তা সে নিজে কাউকে বলেইনি। দোকানে বুক করে নাকি বলেছে বাড়িতে দিয়ে আসতে। তাতে আরো মজা পেয়েছে মা। হ্যাঁ রে, আজকের দিনটা তুই কি করে মনে রাখলি রে বল্টু? তোর বাবাও যে মনে রাখে না। আজ আমাদের বিয়ের তারিখ, দেখ 25 বছর দেখতে দেখতে কেমন হুট করে কেটে গেল। বল্টুর বাবা মনে মনে খুশি হলেও গম্ভীর হয়ে বললেন, এতগুলো টাকা এখন খরচা না করলেই পারতিস, গাড়ির ইএমআই তো এখনো দিতে হচ্ছে। বল্টু কি বলবে ঠিক বুঝতেই পারল না। সে তো টিভির দোকানেই যায়নি, অর্ডার দেওয়া তো দূরের কথা। হ্যাঁ, মনে মনে ইচ্ছে ছিল মায়ের জন্য যদি একটা নতুন টিভি কিনে দিতে পারে। হঠাৎ যেন নিজেই নিজেকে থামিয়ে দেয়। যা ইচ্ছে ছিল তাই তো ঘটে চলেছে, তাই না? কম্পিউটার সারানোর ইচ্ছে ছিল কিন্তু পারেনি টাকার জন্য, কিন্তু কম্পিউটারটা ঠিক হয়ে গেল। টিভি কেনাও তাই। কে করছে এইসব? হঠাৎ ডায়েরির পাতার কথা তার মনে পড়ে। সেখানে লেখা ছিল, এরপর থেকে আমার কাজগুলোর দায়িত্ব আপনার, আর আপনারগুলো আমার। বল্টু বুঝতে পারে কোথাও একটা ভীষণ ভুল হচ্ছে। যা হচ্ছে ঠিক হচ্ছে না। বল্টু অনেক দিন পরে সবার সাথে খেতে বসেও তাড়াতাড়ি উঠে পড়ল। ঠিক করে খেতে পারল না। কাউকে কিছু না জানিয়ে ছুটল রশিদ নিয়ে টিভির দোকানে। তখন দোকান বন্ধ করার প্রস্তুতি চলছে। তারা কোনো কথার জবাব দিতে চায় না কেউ, কিন্তু তার নাছোড় অনুনয়ের কাছে হার স্বীকার করতে তারা বাধ্য হল। বল্টু শুধু জানতে চায় এই টিভির জন্য কোন অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে। ক্যাশে বসা ছেলেটি বলল, এটা তো ক্যাশে কেনা হয়েছে, কার্ডে তো হয়নি। বল্টু জানতে চায়, আচ্ছা দাদা, লোকটা কেমন? মানে আপনাদের তো সিসিটিভি ফুটেজ আছে, সেটা দেখা যায় না? কিন্তু দোকানের সিসিটিভি ফুটেজ বাইরের কাউকে দেখতে দেওয়া হয় না, তার জন্য স্পেশাল পারমিশন লাগে। বল্টুকেও তারা দেখতে দিল না। শুধু ক্যাশে বসা ছেলেটি অনেকক্ষণ চিন্তা করে বলল, একজন বয়স্ক ধুতি পাঞ্জাবি পরা লোক এসেছিলেন, খুব কাশছিলেন তিনি, বেশিক্ষণ দাঁড়াননি। টিভির মডেল নাম্বার বলে টাকা ঠিকানাটা দিয়ে হাওয়া হয়ে গেলেন। অত এসির মধ্যে দাঁড়িয়েও বল্টুর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দেয়। বয়স্ক লোক, ধুতি পাঞ্জাবি পরা, ঠিক যেমন সেদিন গাড়ি থেকে নেমেছিল। তারপরেই তার গাড়ির মধ্যে পাওয়া যায় সেই ডায়েরি। এনি প্রবলেম স্যার? সেলসম্যান ছেলেটি তার দিকে তাকায়। বল্টু কি বলবে বুঝতে পারে না, শুধু মাথা নেড়ে না বলে চলে আসে। অনেক রাতে আবার ঘরের মধ্যে ঘোর লাগা মিষ্টি গন্ধ। ডায়েরি খুলে বসে বল্টু।
আগের দিনের লেখাগুলো সে আর খুঁজে পায় না। কেউ যেন মুছে দিয়েছে, কিংবা লেখাই ছিল না কোনোদিন, বরং সেখানে একটা ছোট্ট ছড়া নাকি ধাঁধা। বাতাসে উড়িছে যত শত শত সাপ। কি? বাতাসে উড়িছে যত শত শত সাপ, তারা কেহ লুকায়েছে, কেহ করিয়াছে পাপ। বাবা, ছায়া সে তো ছায়া নয়, উপছায়া যত, কিম্ভূত কদাকার জোটে এসে তত। হ্যাঁ, কেন এমন লেখা? বাতাসে শত শত কাদের সাপ ঘুরে বেড়াচ্ছে, আর তারা কেনই বা পাপ করেছে? কাদের জন্য পাপ করেছে? নাকি তাদের দিয়ে জোর করে পাপ করানো হচ্ছে? হঠাৎ জানলার পাশ থেকে কেউ যেন সরে গেল মনে হলো। কে কে ওখানে? ছুটে গিয়েও কাউকে দেখতে পায় না বলতো। ঘামছে সে। দূরে কোথাও দুটো হুলোতে ঝগড়া করছে। তাকে কি কেউ ফলো করেছে? সে কি বড় কোনো একটা জালে আটকে গেছে? তার সাথেই কেন ঘটছে এমন? ছায়া সে তো ছায়া নয়, উপছায়া যত। কারা উপছায়া? তার বাড়িতেই বা ধাওয়া করে আসছে কেন? যত এইসব প্রশ্ন পাগল করে তুলছে বল্টুকে, তত একটা সুন্দর গন্ধ যেন ঘিরে ধরছে তাকে। খুব শীত করছে তার, খুব শীত। ফিসফিস করে হাওয়ায় কে যেন কথা বলছে। এবার থেকে আমার কাজ আপনাকে করতে হবে, আপনার কাজ আমাকে। ঘুম পাচ্ছে বল্টুর, খুব ঘুম। ঝাপসা হয়ে আসছে চারপাশ। কোন এক গভীর গহন অন্ধকারে তলিয়ে যাচ্ছে যেন বল্টু। সেখান থেকে যেন আর কোনো দিন ফিরে আসতে পারবে না, কোনো দিন না। মা সকালে এসে দেখেন ছেলের গায়ে ধুম জ্বর। আরে, এত কষ্ট কি সহ্য হয় এই ছোট বয়সে? কে বলেছিল তোকে সারাদিন গাড়ি চালাতে? কে বলেছিল এক্ষুনি তোর রোজগার না করলে বাড়িতে হাঁড়ি চড়বে না? জানি এই সব কিছুর মূলে তোর বাবা। সারাদিন কাজ 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 করে ছেলেটার মাথা খেলো। হয়েছে তো এখন। চিৎকার করে বাড়ি মাথায় তোলেন মা। বাবা ডাক্তার নিয়ে আসে। পেট গরম আর জ্বরের ওষুধ দিয়ে তিনি 400 টাকা ভিজিট নিয়ে চলে যান। বল্টু হিসেব করে, বাবা, 400 টাকা মানে নাইট ট্রিপে ভবানীপুর থেকে উত্তরপাড়া চলে গেল বুড়ো ডাক্তারের পকেটে। রোজগার নেই, কিচ্ছু নেই, এইভাবে টাকা জলে যাওয়ার কোনো মানে আছে? তাও আবার এক ভুতুড়ে ডায়েরির জন্য। আজকেই দূর করে দিয়ে আসবো। কান নাকার ডায়েরি ও বাড়িতে রাখার কোনো মানেই হয় না। জ্বরের খবর শুনে হাবু এলো, পাপ্পু এলো। এরা সবাই ছোটবেলার বন্ধু। বাড়িতে বল্টুকে পাওয়া আর সিকিম লটারি জেতা এখন একই ব্যাপার। আর শোন, ভালো কথা, এক চিমের মতো লোক না তোদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। হ্যাঁ, বাড়িতে ঢুকতে যাচ্ছি, বলে কিনা একটু অচিন্ত্যবাবুকে দিয়ে দেবেন, রাতের গাড়ি ভাড়া নাকি বাকি ছিল। হাবুর হাতে কড়কড়ে দুটো 200 টাকার নোট। চমকে ওঠে বল্টু। 400 টাকা? এই মাত্র সে ভাবছিল ডাক্তারের 400 টাকা ফিজ নিয়ে। তার তো গাড়ি ভাড়া বাকি নেই কারোর কাছে। হ্যাঁ, আর কি বললি? চিমড়ে মতো লোক ধুতি পাঞ্জাবি পড়েছিল কি? হ্যাঁ হ্যাঁ, পড়েছিল তো। ছুটে যায় বল্টু জানলার কাছে। কোথায় দাঁড়িয়ে ছিল বললি? জানলার কাছে? হ্যাঁ, কিন্তু কোথায়? কেউ তো নেই।
হাবু বলে, আরে তোরা না এমন করছিস কেন? টাকাটা দরকার হলে আমায় দিয়ে দে না, আমি সব খরচা করে দেবো আইসক্রিম আর কাবাবকে। সত্যি বলছি, সত্যি। পাপ্পু তার পান খাওয়া দাঁতে ফিক করে হেসে ফেলে। কি ক্যাচাল ভাই! অনেক রাতে বল্টুর ঘুম ভেঙে গেল একটা ঠক ঠক আওয়াজে। উঠে বসলো বল্টু, লাইট জ্বালালো। উফ, ইঁদুরগুলো বড্ড বার বেড়েছে। বাড়িতে অমন একটা গাবদা হুলো সারাদিন খাচ্ছে আর রাতে ঝগড়া করে ঘুমের পিন্ডি চটকাচ্ছে। গজ গজ করে বল্টু, এই এই হুস, যা যা। কিন্তু আওয়াজ থামে না। কোথা থেকে আসছে এই আওয়াজ? হঠাৎই নজর যায় টেবিলের দিকে। দেখে টেবিলের ড্রয়ারটা যেন কাঁপছে, ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করছে যেন ড্রয়ারটা। যে ড্রয়ারের মধ্যে রাখা সেই ডায়েরি, যে ডায়েরির গায়ে গন্ধ, যার মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ একটা অদ্ভুত লোক আর কিছু ছায়া ঘুরে ঘুরে চক্কর কাটছে তার বাড়ির চারপাশে। ঘরের মধ্যে ভেসে বেড়াচ্ছে সুন্দর সেই গন্ধটা। বল্টু কি করবে বুঝতে পারে না। এই সময় ভয় ভক্তি চলে গিয়ে মানুষ কেমন যেন অসহায় হয়ে পড়ে। সে কি মাকে ঘুম থেকে তুলে সবটা বলে দেবে? আর তারপর যদি মা ড্রয়ার খুলে দেখে সেখানে ডায়েরি নেই, তাহলে কি ভাববে? এর আগে এমন যে একেবারেই হয়নি তা কিন্তু নয়। বল্টু যখন ক্লাস 8-এ পড়ে, ঝুলনদার কম্পিউটারে স্পিলবার্গের ইটি দেখে বল্টুর মনে হয়েছিল তাদের জাম গাছের তলায় একটা স্পেসশিপ এসে নেমেছে আর ছোট ছোট এলিয়েন ঘুরে বেড়াচ্ছে বাগান জুড়ে। মাঝরাতে বাড়ির লোকজনকে ঘুম থেকে তুলে সে এক জাতা ব্যাপার। বাবা হাসতে হাসতে বলেছিল, ওখানে জোনাকির বাসা, একসাথে সবাই জ্বলছে বলে জায়গাটাও আলো হয়ে আছে, আর মিনমিনে আলোর জন্য অমন জ্বলা নেওয়া করছে বলে মনে হচ্ছে। এর আগে বল্টু জোনাকি দেখেনি। ভুলটা হয়েছিল তার জন্য আরো বেশি। আজকেও যদি তাই হয়। বল্টু কোনো রিস্ক নিল না। যা হবে নিজের সাথেই হোক। আস্তে আস্তে এগিয়ে গেল ড্রয়ারের দিকে। আর ঠিক তখনই দেখল ড্রয়ারটা আচমকাই খুলে গেল তার সামনে। ছিটকে চলে এলো ডায়েরিটা তার হাতে। মনে হলো যেন কেউ জোর করে ধরিয়ে দিয়েছে। পাতা উল্টে গেল আপনা আপনি। বল্টু আবিষ্কার করল ডায়েরির পাতায় লেখা একটা বাড়ির ঠিকানা। সেই ঠিকানার তলায় শুধু লেখা, বাঁচান, এরপর না হলে অনেক দেরি হয়ে যাবে। পরের পাতায় লেখা, গাড়ি গ্যারেজ থেকে বাইরে বের করা আছে। গ্যারেজে এসে বল্টু নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারে না। কে বার করলো তার গাড়ি? 4টে তালা খুলে? জানা নেই। গাড়িতে উঠে বসতে গাড়িটা আপনা আপনি স্টার্ট নিল। কোনো নিয়ন্ত্রণ নেই গাড়ির ওপর বল্টুর। স্টিয়ারিং এ হাত দিতে হলো না, কিচ্ছু না। গাড়ি যেন নিজের থেকেই নিয়ে চলেছে তাকে হাওয়ার বেগে। এটা কি বল্টুর স্বপ্ন, নাকি সে জেগে আছে? হঠাৎই দেখতে পেল সে খাল পাড় পেরিয়ে যাচ্ছে। এই জায়গা তো তার চেনা। এখানে নামিয়ে দিয়েছিল ধুতি পাঞ্জাবি পরা চিমড়ে সেই লোকটাকে। এখানে কেন নিয়ে এলো গাড়ি? খাল পাড় পেরিয়ে গাড়ি সোজা ঢুকে যাচ্ছে ফ্যাক্টরির শেডে। তার পাশে বিশাল মাঠ।
গাড়ি আর একটু এগিয়ে মাঠের মধ্যে বন্ধ হয়ে গেল। বল্টু স্টার্ট দিতে পারে না তার গাড়ি। খারাপ হয়ে গেল নাকি? এই রাতে এই জায়গায় খারাপ হলে খুব মুশকিল। নতুন গাড়ি, ছিনতাইয়ের ভয় আছে। গাড়ি থেকে নেমে বল্টুকে এক্ষুনি গাড়ি সারাতে হবে, যে করেই হোক। গাড়ি থেকে নেমে বল্টু বুঝতে পারে চারিদিকে ঘন গাছের জঙ্গল, ঝিঁঝি পোকার ডাক। সামনে পোড়ো একটা দোতলা বাড়ি। সেই বাড়ির কোণের ঘরে একটা আলো জ্বলছে। আর কি অদ্ভুতভাবে সারা জায়গাটা যেন মম করছে তার পরিচিত সেই মিষ্টি গন্ধে। দোতলার কোণের ঘরের জানলার ফাঁক দিয়ে এসে পড়া আলোটা যেন হাতছানি দিয়ে ডাকছে বল্টুকে। কোথায় গাড়ি সারাবে, বাড়ি চলে যাবে তা না করে বল্টু ঘুরে দাঁড়ায় বাড়ির দিকে। মোবাইলের টর্চটা জ্বালিয়ে নেয়। অনেক পুরনো কাঠের দরজায় ক্ষয়ে যাওয়া টিনের ওপর লেখা বাড়ির ঠিকানা, যে ঠিকানা ছিল ডায়েরির পাতায়। কিন্তু দরজায় হাত দিতে হয় না, ঠেলাও না, দরজা খুলে যায়। অনেক দিনের না খোলা জং ধরা আওয়াজে। ভেতরে আলো আঁধারির খেলা। মনে হলো দোতলা থেকে কার যেন একটা গোঙানির আওয়াজ ভেসে আসছে ক্ষীণ স্বরে। ঘুরে দাঁড়াতেই মোবাইলের টর্চের আলোতে সে দেখতে পেল তার সামনে কাঠের একটা সিঁড়ি, আর সেই সিঁড়ি দিয়ে তাকে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে। অনেকদিন আগে কোনো এক গল্পের বইতে পড়েছিল নিশির ডাকের কথা। তাহলে তাকে কি আজ নিশিতে পেয়েছে? এসব কিছুই আর ভাবতে পারছে না বল্টু। তখন সে দোতলার কাঠের সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছে। পুরনো কাঠে নিজের পায়ের আওয়াজ শোনা, আর পুরনো ভাঙা দেওয়ালে বটগাছের শেকড়ের পাশে কবেকার কলকাতার পুরনো সব ছবি, পেন্টিং থরে থরে সাজানো। সাদা কালো ছবির মধ্যে স্থির হয়ে থাকা মানুষগুলো যেন সবাই বল্টুর দিকেই তাকিয়ে। সবাই যেন কোনো এক রুদ্ধশ্বাস মুহূর্তের অপেক্ষায়। চোখ ফিরিয়ে নেয় বল্টু। সিঁড়ি পার করে বারান্দা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যায় একদম কোণার ঘরের দিকে। আলো জ্বালা ঘরটার সামনে এসে দাঁড়ায়, আর ঠিক তখনই তার সামনে আধ ভেজানো দরজাটা আস্তে আস্তে খুলে যায়। বল্টু স্পষ্ট দেখে তার সামনে ঘরের মধ্যে সেই চিমড়ে বয়স্ক ধুতি পাঞ্জাবি পরা লোকটা বিছানার সাথে যেন প্রায় মিশে গেছে। অসুস্থ সে, বল্টুর দিকে তাকিয়ে। বল্টু মনে মনে বলে, আরো ভেজো এই বয়সে বৃষ্টিতে, তাহলে এমনটাই হবে। লোকটা যেন বল্টুর মনের কথা পড়ে নেয়। হাওয়ায় ফিসফিস করে সেই আগের মতো বলে, শরীর থাকলে সে তো একদিন যাই হবেই। বল্টুর কেমন যেন ছ্যাঁক করে ওঠে মনে কথাটা। লোকটা ফিসফিসিয়ে বলে, আপনাকে কেন ডাকলাম জানেন? এইগুলো সব উদ্ধার করতে হবে তো। যেদিকে লোকটা দেখায় সেই দিকে তাকিয়ে অবাক হয়ে যায় বল্টু। ঘরের দুটো দেওয়াল শুধু ঠাসা আছে বইতে। বল্টু এগিয়ে যায় বইগুলোর দিকে। এত পুরনো বই
সে আগে কখনো দেখেনি। এখনো কেমন যেন চকচক করছে মলাটগুলো। বুড়ো বলে, না হলে কি আর এত চিন্তা করি, চোখের মতো আগলে রাখি। এমন লোক পাচ্ছিলাম না যাকে সব বুঝিয়ে দিয়ে যাই। এগিয়ে আসে বল্টু। এই এই আপনি কে বলুন তো? হ্যাঁ, আমার মনের কথা পড়ে ফেলছেন কি করে? কেন আমাকেই ডেকেছেন? আমাকেই কেন ডেকেছেন আপনি? বুড়ো বলে, ভালোবাসেন যে বই, পড়তে, শোনাতে, সাজিয়ে রাখতে। আপনি ছাড়া কে বুঝবে এর কদর? বুড়ো আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু প্রচন্ড কাশি পায় তার, যেন হাঁপ ওঠে। বল্টু বলে, বইয়ের কথা পরে হবে, আপনাকে এখনই হসপিটালে নিয়ে যাওয়া দরকার। দাঁড়ান, আমার পাড়াতে অ্যাম্বুলেন্স আছে, বললে এখনই চলে আসবে। ফোন করে বল্টু পাড়ায়। হাবুই ফোন ধরে, বিরক্ত হয়ে বলে, আরে এত রাতে আমার মোবাইলে ফোন না করে অ্যাম্বুলেন্সের নাম্বারে ফোন করছিস কেন? বাড়ির সবাই ঠিক আছে তো? বল্টু বলে, হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি। তুই না একটু তাড়াতাড়ি চলে আয় খালপাড়ে, মাঠের শেষে, জঙ্গলের মধ্যে দোতলা বাড়ি। কেটে দেয় ফোন। হাবু অবাক হয়। জঙ্গলের মাঝে দোতলা বাড়ি, ওখানে কোনো মানুষ থাকে বলে তো জানা ছিল না। এই তো জ্বর ছিল ছেলেটার, আবার মরতে ওখানে কেন গেল? যাই এখন অ্যাম্বুলেন্স নিয়ে। কার আবার যে কি হলো, একটু যদি নিজের উপর খেয়াল থাকে। এদিকে বল্টুর সামনে কাশতে কাশতে বুড়োর এমন অবস্থা হয়েছে, আর যেন কথা বলতে পারছে না। মনে হচ্ছে যেন এক্ষুনি তার প্রাণটা বেরিয়ে যাবে। বল্টু জল খোঁজে। ঘরের কোণে একটা মাটির কুঁজো দেখতে পায়। পাশে রাখা কবেকার পুরনো একটা কাঁসার গ্লাসে জল ঢালে। বুড়োর সামনে এসে তাকে বলে, এই যে শুনছেন, একটু একটু জল খান। আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করেছি, তারা চলে এলো বলে। বুড়ো কি যেন আবার একটা বলতে চাইছে। কানের কাছে মুখ নিয়ে যায় বল্টু। বইগুলো বল্টু বলে, আরে আপনি সুস্থ হয়ে গেলেই বইয়ের ব্যবস্থা করব। আপনি তো একা থাকেন নাকি? কি করে থাকেন বলুন তো? সেদিন বললেই হয়ে যেত। এতদিনের মধ্যে আপনার বই সব ঠিক জায়গায় পৌঁছে দিতাম। নিন, জলটা খান খান। বুড়ো হাঁ করে। বল্টু জল দেয় তার মুখে। কিন্তু এ কি? কোথায় জল ঢালছে বল্টু? সব জল যে গড়িয়ে পড়ে যাচ্ছে মুখ থেকে। আর পড়বে নাই বা কেন? বল্টু যাকে জল খাওয়াচ্ছে সে তো মানুষ নয়, সে তো একটা কঙ্কাল। আর সেই ফাঁকা মুখের মধ্যে জল ঢেলে চলেছে বল্টু। ছিটকে সরে আসে সে। তার সামনে বুড়ো কোথায়? সেখানে বিছানায় শুয়ে একটা কঙ্কাল। তার চোখগুলো ভাঁটার মতো জ্বলছে, ঘরের বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমার বইগুলো আমি তোমাকে দিলাম, রক্ষা করো। বল্টুর এরপর আর কিচ্ছু মনে নেই। চোখ খুলেই বল্টু দেখতে পায় একটা কালো মোটা মতো লোক, ইয়া বড় গোঁপলা, তাকিয়ে রয়েছে সোজা তার দিকে। বল্টু বুঝতে পারে সে হাসপাতালে শুয়ে আছে। তার সামনে খাঁকি পোশাকে পুলিশ। ততক্ষণে লোকটা বল্টুকে চোখ পিটপিট করতে দেখে বাইরে খবর দিয়েছে। খবর পেয়ে মা বাবা বুলটির সাথে আরো একজন ঘরে ঢুকলেন। খালপাড় থানার ওসি দেবব্রত রায় বললেন, আপনি তো বিরাট একটা কাজ করেছেন মশাই।
বেশ কিছু দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য বই উদ্ধার করে দিয়েছেন। আর কিছুদিন চোখে না পড়লে তো সব হাওয়া হয়ে যেত। এমনিতেই ওদিকে কেউ যায় না, সাপ খোপ জলা জঙ্গল, কোর্টের রায় ঝুলে আছে বলে জমিও বিক্রি হয়নি। ওখানে যে ওরকম একটা 19th সেঞ্চুরির বাড়ি ছিল কেউ জানতোই না। বল্টু বিড়বিড় করে বলে, কে? 19th সেঞ্চুরি? ওসি বলে, তাহলে আর বলছি কি মশাই, কলকাতায় যে কটা পুরনো বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা একটা। আপনার দুদিন অজ্ঞান হয়ে থাকার মধ্যে কত কি জেনে নিয়েছি দেখুন। আবার বল্টু বিড়বিড় করে বলে, হ্যাঁ, দুদিন অজ্ঞান হয়েছিলাম। মাথায় কটা স্টিচ হয়েছে তার খবর রাখো তুমি? সারাদিন শুধু টই টই। বল্টু ওসির দিকে তাকিয়ে বলে, কি খোঁজ নিয়েছেন? ওসি বলার সুযোগ পায়, একেবারে ঝাঁপিয়ে পড়ে যেন। কোন এক পর্তুগিজ সাহেবের কাছ থেকে বাড়িটা কিনেছিলেন হ্যামিংটন বলে একজন সাহেব পেন্টার। তার কাছ থেকে সেকালের ইংরেজ সরকারের এক দালাল গোছের লোক জনার্দন বিশ্বাস বাড়িটা কিনে নেয়। চমকে ওঠে বল্টু। চোখের সামনে ভাসে ধুতি পাঞ্জাবি পরা চিমড়ে লোকটা, একটা কঙ্কাল। ওসি বলে, কি ভাবছেন মশাই, কলকাতা পুলিশ আপনাকে জাতীয় সম্পত্তি উদ্ধারের জন্য পুরস্কার দেবে বলেছে। বল্টু অবাক হয়ে তাকায়। কেন? আমি কি করলাম? ওসি বলে, কি করেননি সেটাই বলুন। সব মরক্কোর চামড়ার মলাট, সোনার জলে বইয়ের নাম লেখা, 200 বছর আগের তো হবেই। বল্টু জানতে চায়, আর কঙ্কালটা? ওসি বলে, আবার কার? জনার্দনের নিশ্চয়ই। প্রাথমিক ময়না তদন্তে অনুমান খুন হয়েছিলেন ভদ্রলোক, তাও সে কত বছর আগে। বল্টু বিড়বিড় করে বলে, হ্যাঁ, খুন? খুন? হ্যাঁ। ওসি বলে, না হলে বলছি কি, তাও কি যে সে ছুরি? একেবারে নবাবী ছুরি দিয়ে খুন, সিরাজউদ্দৌলার, বুঝলেন? বল্টু ঘাড় নাড়ে। না, সে কিছুই বুঝতে পারছে না। ওসি বলে, লোকটা অনেক পুরনো কিছুর হদিশ জানতো বলে মনে হয়। সাহেবদের গুপ্তচর ছিল, নিজেদের খেয়েতে একেবারে শেষ। তা আপনি ওদিকে গেলেন কি করে? ভাড়া ছিল বুঝি? বল্টু উত্তর দিতে যাবে, ঠিক সেই সময় খুব পরিচিত কণ্ঠে হাওয়ার মধ্যে কেমন যেন কথা ভেসে এলো। সব প্রশ্নের উত্তর কি দেওয়ার খুব দরকার আছে? বল্টু চকিতে ঘুরে তাকালো দরজার দিকে, কিন্তু না, কাউকে দেখতে পেল না। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর একবার লালবাজারে যেতে হয়েছিল বল্টুকে। ডায়েরির কথাটা কাউকে বলতে পারেনি, কারণ বাড়ি ফিরে ড্রয়ারে সে ডায়েরিটা পায়নি। শুধু যেদিন জনার্দন বিশ্বাসের কঙ্কালটা মেডিকেল কলেজে দিয়ে দেওয়া হলো, সেদিন গিয়েছিল বল্টু। সই সাবুত করার দরকার ছিল সাক্ষী হিসেবে, আরো সরকারি কি সব নিয়ম কানুনের জন্য। এর মধ্যে একদিনও ঘরের মধ্যে সেই পরিচিত সুন্দর গন্ধটা সে পায়নি। জীবনটা যখন আবার গাড়ির মতোই স্পিড বাড়াতে শুরু করেছে, তখনই একদিন অনেক রাতে খাটাখাটনি বকবকানির পর বল্টু ঘরে ফিরেছে। ঘুমোবে সে। কাল আবার গাড়ি নিয়ে বেরোনোর আছে। বিছানা করে সবে শুতে যাবে, আর ঠিক সেই সময় বল্টু বুঝতে পারল তার ঘরে আবার সেই সুন্দর গন্ধটা পাওয়া যাচ্ছে। এই গন্ধটা ঠিক তার আগের মতোই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বল্টু আস্তে আস্তে এগিয়ে গেল ড্রয়ারের দিকে। টেনে খুলল ড্রয়ার। ডায়েরি, যেটা সে খুঁজে পাচ্ছিল না এতদিন, সেই ডায়েরি। ডায়েরির প্রথম পাতা খোলে বল্টু। যা যা লেখা ছিল তাই আছে। জনার্দন বিশ্বাস, MA, তলায় সাল 1910।
পরের পাতা উল্টাতেই কেমন যেন রক্ত ঠান্ডা হয়ে যায় তার। লেখা আছে, একবার ঘুরে দেখো তো বাপধন। বল্টু ঘুরে তাকাতেই দেখল টেবিল ল্যাম্পের সামনে আধো আলো আধো অন্ধকারে বসে আছে চিমড়ে মতন সেই লোকটা, যার কঙ্কালকে সে কয়েকদিন আগেই দিয়ে এসেছে মেডিকেল কলেজে। লোকটা খ্যাক খ্যাক করে হাসে, হাওয়ায় কথা ভাসে। ভেবেছিলাম মুক্তি পাবো, কিন্তু তা আপনারা আর আমাকে মুক্তি দিলেন কই? পুরনো অবজেক্ট করে ক্লাসের মধ্যে টাঙিয়ে রাখলেন। তাই ভাবলাম একবার আপনাকে একটু কৃতজ্ঞতা জানিয়ে আসি আমার বইগুলো উদ্ধার করার জন্য। সাহেবকে কথা দিয়েছিলুম আমার যাই হোক বইগুলোর কিচ্ছু হতে দেব না। আপনিও হতে দেননি, তাই আমার তরফ থেকে এইটা। লোকটা যেখানে বসেছিল সেখান থেকে বল্টুর দিকে হাত বাড়িয়ে দেয়। বল্টু দেখে একটা বিশাল মুইয়ের মতো কঙ্কালের হাত তার সামনে এগিয়ে আসছে। তাতে প্যাকেটের মধ্যে কি যেন একটা। অনেক সকালে ভোরের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় বল্টুর। চোখ কচলে দেখে তার সামনে সত্যি সত্যি একটা প্যাকেট, আর সেই প্যাকেটের ওপর লেখা অচিন্ত বাবুর করকমলে। প্যাকেট খুলে দেখে একটা অনেক পুরনো বই, যে বই এর আগে ওই পুরনো বাড়িটায় দেখেছে। মরক্কোর চামড়ায় বাঁধানো সোনার জলে বইয়ের নাম লেখা কলিকাতার গুপ্তধন। লেখক জনার্দন বিশ্বাস। মনে মনে ভাবে, লোকটা লেখক ছিল নাকি? আস্তে আস্তে পাতা উল্টায় বল্টু। পরের পাতায় একজনের ছবি। আরে, এটা জনার্দন বিশ্বাস না? ধুতি পাঞ্জাবি পরে হাতে হরিণের শিঙে তৈরি লাঠি নিয়ে বসে আছে। কেমন যেন তার দিকেই তাকিয়ে আছে মনে হলো বল্টুর। বল্টু বইটা বন্ধ করতে যাবে, হঠাৎ যেন ছবির মধ্যের মানুষটা কথা বলে উঠল। গল্প তো এখনো শেষ হয়নি অচিন্ত বাবু। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন সানডে সাসপেন্স অরিজিনালসের দ্বিতীয় নিবেদন আশ্চর্য ডায়েরি। মূল রচনা কল্লোল লাহিড়ী,